সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। আমাদের একটাই, চাকরি চাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ 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 মুজিব, সালাম। আমাদের বিটিসিএল ক্যাজুয়াল শ্রমিক কর্মচারী কল্যাণ সমিতির কর্তৃক গঠিত বিটিসিএল আন্দোলন বাস্তবায়ন কমিটির নির্দেশনায় আজকে আমরা বিটিসিএল এর ক্যাজুয়াল কর্মচারীরা, দিশেহারা অসহায় ক্যাজুয়াল কর্মচারীরা আমরা আন্দোলন কর্মসূচি, আমাদের ন্যায়সঙ্গত দাবি আদায়ের আন্দোলন কর্মসূচির ঘোষণা দিয়েছি গত 1/9/2020, যা আজকে দ্বিতীয় দিনে অতিবাহিত হতে চলছে। আজকে দ্বিতীয় দিনে অতিবাহিত হওয়ার পথে যেই সমস্যাগুলায় বর্তমানে আমরা এখানে আন্দোলনরত ক্যাজুয়াল কর্মচারীরা যেই ধরনের সমস্যায় পড়েছি, তা আমরা আপনাদের মিডিয়ার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, যে আমরা এমনিতেই এত মানবেতর জীবনযাপন করতেছি, তারপরেও আমরা আরও কত মানবেতর জীবনযাপন করার মতন পরিস্থিতি বিটিসিএল এর এই প্রশাসন আমাদেরকে সৃষ্টি করে দিচ্ছে। আমাদের এইখানে রাস্তার মধ্যে আমরা বিটিসিএল এর স্টাফ 10 থেকে 15-20 বছর পর্যন্ত আমরা চাকরি করেছি এক একজন। এমন অনেক লোক আছে যারা 30 বছরও হয়েছে, কিন্তু তাদের রিটায়ার্ড হওয়ার বয়স হয়ে গেছে, তাদেরকেও কোনো চাকরি সুরাহা করে নাই। এই এত কষ্টের বিনিময়েও আমরা আমাদের কোনো বেতন ভাতা কিছুই তো দেয়ই না। আজকে আমরা আন্দোলন করতেছি শান্তিপ্রিয়, যেখানে আমরা সরকারের পক্ষে আন্দোলন করতেছি, মাননীয় প্রধানমন্ত্রীর আদেশ বাস্তবায়ন করার জন্য আন্দোলন করতেছি। মাননীয় প্রধানমন্ত্রীর আদেশ হলো সকল সরকারি অফিসে অস্থায়ী কর্মচারীদেরকে স্থায়ীকরণ করার জন্য। সেই নির্দেশনার উপর ভিত্তি করে, সেই নির্দেশনার উপর আস্থা রেখে সেই দাবি আদায়ের জন্য আজকে আমরা আমাদের আন্দোলন সংগ্রাম। এবং আমাদের গত 9/7/2019 আমাদের একটি মন্ত্রণালয় থেকে একটা চিঠি বের হয়েছে বিটিসিএল এর সকল কর্মরত ক্যাজুয়াল কর্মচারীদেরকে স্বচ্ছ তালিকার মাধ্যমে শীতমুক্তকরণ করে বিটিসিএল স্থায়ীকরণ করার জন্য। আজকে 1 বছর 1 মাস মানে 13 মাস হয়ে গেল, কিন্তু আমাদের সেই চিঠির কোনো ব্যবস্থা গ্রহণ না করায় আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কর্মসূচি দিয়েছি। সেই কর্মসূচি দিয়েও তাদেরকে জানান দিয়েছি, কিন্তু তাতেও তারা কোনো কর্ণপাত করে নাই। এমডি মহোদয়ের কাছে গেলে বলে সচিব মহোদয়ের কাছে যাও, সচিব মহোদয়ের কাছে গেলে বলে মন্ত্রী মহোদয়ের কাছে যাও, আবার মন্ত্রী মহোদয়ের কাছে গেলে বলে আবার এমডি মহোদয়ের কাছে যাও। এমনি করে আমাদের গোল চক্করের মধ্যে ঘুরাইতেছে, কিন্তু আমরা রাস্তা খুঁজে পাই নাই। যার ফলে আজকে আমরা এই গত 1 তারিখ 1/9/2020 আমরা আন্দোলন দিতে বাধ্য হয়েছি। তাই আপনাদের মাধ্যমে আমরা আমাদের আন্দোলন মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতেছি, যাতে করে আমাদের এই ন্যায়সঙ্গত দাবি বিটিসিএল স্থায়ী চাকরির যে কোনো মূল্যে ব্যবস্থা করে দেয়। অন্যথায় আমরা এখানে সবাই আত্মহত্যা করব। এর জন্য সম্পূর্ণ দায়ভার বিটিসিএল প্রশাসনের, এর জন্য সম্পূর্ণ দায়ভার বিটিসিএল প্রশাসনের। অন্যথায় আমরা যারা আজকে আমরা এই আমাদের দ্বিতীয় দিনের আন্দোলনের যেই সমস্যাগুলো হচ্ছে, তাও একটু আপনাদের সামনে তুলে ধরি। আমাদেরকে রাস্তায় এই রোদ বৃষ্টির মধ্যে বসায় রাখছে। আমাদের বিগত যত আন্দোলন হয়েছে এই আমাদের এই কম্পাউন্ডের ভিতরে হয়েছে, আজকে আমাদেরকে তারা ভিতরে ঢুকতে দিচ্ছে না, আমাদেরকে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখাচ্ছে। তারপরেও তাদেরকে আমরা শ্রদ্ধা জানিয়ে আমরা এই রাস্তায় বসছি। যাক, আমাদের কর্মকর্তা, আমাদের স্যার, আমাদের পিতৃতুল্য, তারা আমাদেরকে একটা নির্দেশ দিয়েছে, আমরা রাস্তায় বসি। কিন্তু আমাদের এইখানের তো একটা মানুষের জরুরত তো থাকতে পারে, মানুষের তো পেশাব পায়খানার বিষয় আছে, এটা তো আপনারা জানেন। আর আন্দোলনে তো এখানে মহিলা মানুষরাও আছে, তাদের দিকেও তারা চিন্তা করে না। একবার বোঝেন, সারা বাংলাদেশ থেকে এত মানুষ এখানে এসেছে, এদের এই জরুরতগুলো পূরণ করার জন্য অনেকে আছে সারাদিন বসে থাকে। আপনারা তো জানেন যে এগুলোও তো একটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আপনারা ভয় পায়েন না। আমরা এই ধরনের মানসিক যে শাস্তি আপনারা আমাদেরকে দিচ্ছেন, সেই শাস্তিও আমরা মাথা পেতে গ্রহণ করতেছি। কিন্তু আমাদের যখন ধৈর্যের ভাত ভেঙে যাবে, তখন এর থেকেও অনেক বড় কিছু ঘটতে পারে। আর তা যদি ঘটে, তার জন্য সম্পূর্ণ দায়ভার আপনারা।
আমি এখনো আবারও বলতেছি, আমরা শান্তিপ্রিয়ভাবে আন্দোলন করতে চাই। আমরা প্রশাসনের পক্ষে, আমরা বিটিসিএল এর সেবার মান বৃদ্ধি করার জন্য নিজেদেরকে গত 15-20 বছর যেভাবে শ্রম দিয়েছি, যদি সেই শ্রমের মধ্যে কোনো ধরনের ভুল ত্রুটি থাকে তার জন্য আমরা দুঃখিত। আমরা আমাদের চাকরির নিশ্চয়তা হইলে আমরা বিটিসিএল এর সেবার মান বৃদ্ধি করার জন্য আরো এর থেকেও আরো কঠোর পরিশ্রম করে এখানে আমরা ইনশাআল্লাহ সামনে অগ্রযাত্রা করতে চেষ্টা করব। এবং আমাদের এই চাকরি হওয়ার পরে যদি আমাদের কাজ করার মধ্যে কোনো ধরনের ত্রুটি পান, আপনারা আপনাদের নির্দেশনা অনুযায়ী যেই ধরনের শাস্তি আছে তা আপনারা দিতে পারেন, তাতে আমরা কোনো ধরনের কোনো প্রতিক্রিয়া করব না। আমরা মাননীয় ব্যবস্থাপনা পরিচালক সহ বিটিসিএল এর সকল কর্মকর্তাদের কাছে বিশেষ অনুরোধ করতেছি, এই অসহায় মানুষগুলোর দিকে আপনারা দেখেন, এই অসহায় মানুষগুলোর দিকে আপনারা দেখেন। আজকে মরলে কালকে 2 দিন, টাকা পয়সা তো অনেক আছে, অনেকেরই আছে টাকা পয়সা। কেউ না খেয়ে মইরা যায়, যেমন আমরা হইলাম না খেয়ে মরার পাপ, আর কেউ খেয়ে মরতে পারে না, তারটা আরেকজনে খায়। তো আল্লাহর রাস্তায় আপনারা আমাদের এই মানবতার জীবনযাপন করার থেকে মুক্তি দেন। আমরা মুক্তি চাই, আমরা বিটিসিএল এর স্থায়ী চাকরি চাই। এতদিনের আশা আজকে আপনারা অস্বীকার করেন, আমরা বিটিসিএল এর কেউ না। কেউ যদি না হইতাম, বিটিসিএল এর একজন ক্যাজুয়াল যারা চাকরি করে, আমাদের এখানে অনেক লাইনম্যান আছে, অনেক কম্পিউটার আছে, অনেক ড্রাইভার আছে, তার পরীক্ষা নেন, তাদের দক্ষতা নেন, আপনারা যে বিগত দিনে আমাদেরকে কিভাবে টাকা দিয়েছেন, আমাদের গাড়ি মেনটেন্যান্স কিভাবে করিয়েছেন, লাইনে কাজ করিয়েছেন কিভাবে, আল্লাহর রহমতে এগুলো সকল প্রমাণই আমাদের কাছে আছে। সো আমরা আপনাদের কাছে বিনীত অনুরোধ করতেছি স্যার, আপনাদেরকে সম্মান করি, আমরা কোনো ধরনের বাদ বিতণ্ডায় যেতে চাই না, কারণ আপনারা শিক্ষিত মানুষ, আমরা অশিক্ষিত মানুষ, আমরা ভুল করতেই পারি। সো এগুলো আপনারা আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখে আমাদেরকে কিভাবে সমাধান করা যায় তার সুরাহা করার চেষ্টা করুন। তার সুরাহা যদি না করেন, আমাদেরকে যত ভয় ভীতি দেখান না কেন, আমরা করোনাকালীন এই ঝুঁকির মধ্যে যদি আন্দোলন সংগ্রাম করতে পারি, মানে করোনা উপেক্ষা করে, আমরা তো আসলে করোনা ভাইরাস থেকেও বড় ভাইরাসে আক্রান্ত। করোনারও তো মেডিসিন একসময় বের হবে, কিন্তু আমাদের মেডিসিন নাই, আমাদের মেডিসিন একমাত্র মৃত্যু। আমরা সবাই আত্মাহুতি ছাড়া কোনো উপায় নাই। তো আমি আপনাদের কাছে অনুরোধ করি, আমাদের অনেকের সংসার পর্যন্ত ভেঙে যাচ্ছে শুধু এই অভাবের কারণে। আপনারা আমাদেরকে বাঁচতে দেন, আমাদের প্রত্যেকের পরিবারকে বাঁচার সুযোগ দেন। আপনাদের কাছে সম্ভব, আপনারা চাইলেই সম্ভব। অল্প কিছুদিন আগে আপনারা প্রায় 4200 লোকের কর্মের খুব ভালো ব্যবস্থা করে দিয়েছেন, তার জন্য আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমরা অল্প কিছু সংখ্যক মাত্র 300 বা 350 বা 270, 80 যাই হোক, আপনারা যাচাই বাছাই করে দেখলেই হবে। এই অল্প কিছু লোকজনের আপনারা ব্যবস্থা করে দেন। আপনারা যদি ব্যবস্থা না করেন, আমাদের কঠিন থেকে আরো কঠিন কর্মসূচি দিতে আমরা বাধ্য হব। এর জন্য যা কিছু হোক তার দায়ভার আপনারা থাকবেন। এই আশাবাদ ব্যক্ত করে সকল ক্যাজুয়াল আন্দোলনরত কর্মচারীদের ভাই বোনদেরকে আন্দোলন সফল করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বিটিসিএল এর সকল ক্যাজুয়াল কর্মচারী। আমাদের সাথে বিটিসিএল প্রশ্ন করতেছে মুক্তি আমরা অনেকবারই চেষ্টা করেছি, আমরা বিভিন্নভাবে মেসেজ পাঠিয়েছি। প্রশাসন ভাই, পুলিশ কর্মকর্তা যারা আমাদেরকে সহযোগিতা করতেছে, তাদের মাধ্যমেও আমরা স্যারদেরকে নিউজ পাঠিয়েছি যে আমাদের সাথে বসে কোনো ধরনের একটা সমঝোতায় আসার জন্য। কিন্তু তারা তো আমাদের সাথে তো বসার, তাদের অস্বীকার করে, মানে আমরা তো স্টাফই না। এক, দ্বিতীয় কথা হইল পুলিশ প্রশাসনদেরকে বলে, তাদেরকে তো আমরা আমাদের প্রয়োজনে রাখছিলাম, প্রয়োজন মাঝে মধ্যে দরকার হয় ডেলি লেবার হিসাবে রাখি। আর ডেলি লেবার হিসাবে কি একটা লোক 15 বছর একটা প্রতিষ্ঠানে থাকে? ডেলি লেবার হইলে তো আজকে বিটিসিএল এ করবো, কালকে বিমান বাহিনীতে করবো, পরশু দিন আর্মি অফিসে করবো। যদি ডেলি লেবার হয়েছে, এখানে বেশি লেবার চার্জ পাবো, সেইখানে চলে যাব। আমরা তো তা করি নাই। আমরা তো আপনাদের কাছে আসি, আপনারা তো আমাদেরকে সকল কাজের হুকুম দিয়ে দিয়েছেন। অনেক ক্যাজুয়াল কর্মচারীদের কাছে টেলিফোন যে রাস্তায় ঠিক করে, ওই বক্সের চাবিও আছে। তো আপনারা যদি আমাদেরকে এতটুকু বিশ্বাস না করেন, এই বিশ্বাসের জায়গাটা আছে বিদায়ী তো আজকে আপনারা আমাদেরকে দিয়ে কাজ করাইছেন, তাহলে এখন কেন আজকে আপনারা আমাদেরকে অস্বীকার করেন? মূল কথা হইল ভাই, তাদের সাথে আমরা বসতে চেষ্টা করেছি, আলোচনা করার চেষ্টা করেছি, কিন্তু তারা সব কিছুই অ্যাভয়েড করে আমাদেরকে অস্বীকার করতেছে। আমাদের মন্ত্রণালয় থেকে, এই যে আমার পেছনে একটা সাইনবোর্ড দেখেন ব্যানারে, আমাদের মন্ত্রণালয় থেকে একটা চিঠি বের হয়েছে। এই চিঠির বাস্তবায়নও এইখানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের উপসচিব জনাব নাজমা বেগম, ওনার নির্দেশনায় আমাদেরকে স্বীকৃতি দেওয়া হয়েছে সচিবালয় থেকে। সেই চিঠিটাও আমি তাদেরকে দিলাম যে স্যার এবার অন্তত ব্যবস্থা করেন, মন্ত্রণালয় থেকে একটা অর্ডার তো আসছে। তারা সেইটারও আমাদেরকে সরেও সরেয়া ক খ চন্দ্রবিন্দু দেখায় ভুলভাল বোঝায়, আমাদেরকে অস্বীকার করে আমাদের সাথে সমঝোতা মানে বসার কোনো সমাধানের কোনো চেষ্টাই তারা করে নাই। সবচেয়ে মজার ব্যাপার, আন্দোলনের মধ্যেও কাজের জন্য ফোন দেয়। আরেকটি বিষয়, জি পরবর্তী কর্মসূচি আমাদের কর্মসূচি, আমাদের আসলে পরবর্তী কর্মসূচি কি, মানে আমরা কিন্তু কর্মসূচির লাস্ট স্টেজে আছি। আমরা এর আগে মানববন্ধন করেছি, ছোটোখাটো প্রত্যেকটা অঞ্চল ডিভিশন সারা বাংলাদেশে সব জায়গায় আমরা ছোটোখাটো প্রোগ্রাম বিক্ষোভ মিছিল করেছি। এখন বর্তমানে আমরা আছি আমাদের কর্মসূচির লাস্ট স্টেজ। এটা হলো আমরা সারা বাংলাদেশ থেকে সকল ক্যাজুয়াল কর্মচারীরা আমরা অবস্থান কর্মসূচি দাবি আদায় না হওয়া পর্যন্ত। দাবি আদায় হলে আলহামদুলিল্লাহ আমরা বিডিসিএল এর সুন্দরভাবে সেবার মান বৃদ্ধি করার চেষ্টা করব। যদি দাবি আদায় না হয় আমরা এখানে আমাদের মরা ছাড়া কোনো উপায় নাই। সো আপনারা এই 300 ফ্যামিলি 300 মানুষ আমরা এখানে উপস্থিত আছি, প্রায় 300-র সাথে আরও 200 মানে 600 যোগ করলে হবে 900 মিনিমাম। তাহলে 900 মানুষকে বাঁচাইতে হইলে বাঁচানোর দায়িত্ব বিডিসিএল প্রশাসনের। আপনাদের দৃষ্টি আপনাদের মাধ্যমে বিডিসিএল প্রশাসনের কাছে অনুরোধ করতেছি, আপনারা স্যার আমাদের 900 মানুষকে বাঁচার সুযোগ করে দিন। এর দাবিটা হলো বিটিসিএল এ যদি আমাদের স্থায়ী চাকরি হয়ে যায় আমরা এই কর্মসূচি এখান থেকে অব্যাহতি দিয়ে কর্মসূচি প্রত্যাখ্যান করে আমরা বিটিসিএল এর সেবার মান বৃদ্ধি করার লক্ষ্যে যার যার কর্মস্থলে যে আমরা পুনরায় কাজে লিপ্ত হব। আদারওয়াইজ যদি আমাদের এই দাবি আদায় না হয় আমরা হয়তো তাদের সাথে জোরে বলে টাকা পয়সায় পারবো না, কিন্তু মৃত্যুটা তো তারা আমাদের আটকাইতে পারবে না, আমাদের মৃত্যু ছাড়া কোনো উপায় থাকবে না। সো আমরা যদি কেউ এখানে 300-র মতো প্রায় লোক আছি, আমাদের প্রত্যেকের ওয়াইফ একটা করে বাচ্চা ধরা যায় এভারেজ, সেই হিসাবে আমাদের 900 লোক, 900 মেন। এই 900 মানুষদের বাঁচাইতে হইলে বিডিসিএল প্রশাসনের কাছে আমাদের আকুল আবেদন যে আপনারা আমাদেরকে বাঁচার সুযোগ দেন, মাননীয় প্রধানমন্ত্রীর আদেশটা আপনারা আল্লাহর হস্তে বাস্তবায়ন করুন, এটাই হলো আমাদের দাবি। আমাদের কর্ম এখনো আছে, কিন্তু আরেক অত্যন্ত দুঃখের বিষয় হলো গত 2 মাস আমাদের বেতন দেয় না, এবং আরেকটা মজার বিষয় হলো আমরা এই আন্দোলনে আসছি বিধায় আমাদের সিসি ক্যামেরার মাধ্যমে আমাদের অনেকের নাম চিহ্নিত করে আমরা যাদের আন্ডারে কর্মে লিপ্ত আছি, কথাটা একটু গুরুত্বপূর্ণ ভাই, আমরা যাদের কাজে যাদের কাছে লিপ্ত আছি তাদেরকে তারা বিভিন্নভাবে প্রেসার ক্রিয়েট করে ওই ছেলেটারে বের করে দিবা, আন্দোলনে গেছে কেন, ওরে যেন আর কাজে লিপ্ত না হয়। অবিলম্বে আমরা আপনাদের মাধ্যমে আমরা আমাদের কাজের স্থান আমরা ছাড়া ওইখানে যেন অন্য কেউ কাজ করতে না পারে। আমাদের আমরা বর্তমানে আমাদেরকে যে আজকে আপনার একটু আগে প্রশ্ন ছিল যে তাদের সাথে আমাদের কোনো সমাধান হয়েছে কিনা, আমি উত্তর দিয়েছিলাম যে তারা আমাদের সাথে বসে নাই, অস্বীকৃতি দেয় না। দেখেন স্বীকৃতি দেয় না, এই যে আমার ডান পাশে দেখেন একটা ছবি, ওনার আইডি কার্ড এবং ছবি, এই ভদ্রলোক এই করোনার সময় এই কাজগুলো করেছে, এরকম ছবি আপনি আমাদের এইখানে যদি খুঁজেন 250 থেকে 300 পাবেন। সো এই ধরনের প্রমাণ আমরা রেখেছি ইনশাআল্লাহ, আমাদেরকে এত সহজে এবার এখান থেকে সরাতে পারবেন না, আপনারা স্বীকার করবেন না, আপনারা আমাদেরকে কাজের হুকুম দেন, সেই ধরনের কল রেকর্ডও আমাদের কাছে আছে। সো আমি এগুলো তর্ক বিতর্ক করতে চাই না, আমরা কাজ করার লোক, আমরা কাজ করতে চাই, আপনারা যদি আমাদেরকে কাজ করার সুযোগ দেন আমরা এর থেকেও ভালো কাজ করতে চাই। আর আমাদের কর্মসূচির বিষয়টা হইল আমাদের এখন অবস্থান কর্মসূচি, এতেও যদি আমাদের দাবি আদায় না হয়, যদি আমাদের 2-4 জন এই কর্মসূচি করতে যেয়ে মারাও যায়, পরবর্তী কর্মসূচি আমরা প্রেস ক্লাবের সামনে আমরণ অনশন এরকম একটা সিদ্ধান্ত আমরা নিতে যাচ্ছি, সেখানে আমরা সবাই না খেয়ে ওইখানে বসে থেকে আমরা মৃত্যুবরণ করব। তারপরেও আমাদের মাথায় আমাদের একটাই ইচ্ছা, যে কোনো মূল্যে আমরা দাবি আদায় না হয়ে আমরা মাঠ ছাড়ব না।